আমি আর হৃদিতের ফুফি আয়রা চৌধুরী ছিলাম বেস্ট ফ্রেন্ড। তোদের বাবা বলেছিল না একবার ওর মাথা ফাটিয়ে দিয়েছিলাম আমি। তারপর হঠাৎ একদিন ও আমার সাথে কথা বলতে আসে। সেদিন থেকেই ওর সাথে আমার ভাব জমে যায়। আয়রার সাথে মাঝে মাঝে চৌধুরী বাড়িতে যাওয়ায় হতো আমার। আমার সাথে একদিন আপাও চৌধুরী বাড়িতে যান। তার 1 মাস পরে তোদের নানুর কাছে আপার হাত চায় আয়রার বাবা হান্নান চৌধুরী ওনার তৃতীয় পুত্র আয়মান চৌধুরীর জন্য। আপাকে দেখে আয়মান চৌধুরীর নাকি খুব পছন্দ হয়েছে। কখন কিভাবে আপাকে দেখেছিল আপা নিজেও জানতো না। আমার আপা ছিল চোখে ধাঁধানো সুন্দরী। তোদের নানু তো এক পায়ে খাড়া আপাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাবে রাজি হয়ে যায়। বাড়ির সবাই তোদের নানুর সিদ্ধান্তের পক্ষে থাকলেও বিপক্ষে ছিল শুধু তোদের বাবা। তোদের বাবার সাথে যোগ দিয়ে তোদের দাদাও গাড়তেরামো শুরু করে, কিন্তু বাবা সবার কথা অগ্রাহ্য করে দুমদাম করে বিয়ে দেয় আপার। চৌধুরী বাড়ির বাকি 3 ছেলের তখনও বিয়ে হয়নি। বড় দুটো ভাই রেখে আয়মান চৌধুরী আগে বিয়ে করেন। আয়মান চৌধুরী দেখতে সুদর্শন ছিলেন, অনেকটা হৃদিতের মতো। গ্রামের সকলের মুখে মুখে তখন এক কথা, অতসীর রূপের মতো ওর ভাগ্যটাও সুন্দর, তাই তো এমন রাজপুত্রের মতো জামাই পেয়েছে। কিন্তু কে জানতো ওই সুন্দর ভাগ্যের আড়ালে লুকিয়েছিল এক নির্মম পরিহাস। বিয়ের 1 বছর পরেই আমরা সবাই জানতে পারি আয়মান চৌধুরীর দ্বিতীয় ওয়াইফ আপা, ওনার বউ বাচ্চা সব আছে। শহরে একটা বিয়ে করে বউ পালছেন, এটা উনি ছাড়া কেউ জানতো না। গ্রামে এসে আপাকে দেখে পছন্দ হয়ে যাওয়ায় বিয়ে করে ফেলেছেন। আপা ছিলেন নরম মনের মানুষ। সবটা জেনে খুব ভেঙে পড়ে তখন। হান্নান চৌধুরী নিজের ছেলের কর্মে লজ্জিত হয়ে বারবার ক্ষমা চান আপার কাছে। সবাই মিলে আপাকে বোঝানো হয়। তখন আয়মান চৌধুরীও ক্ষমা চান আপার কাছে, কথা দেন আপাকে কখনো অবহেলা করবেন না, আপাকে তার ন্যায্য অধিকার দেবে। আপাকে শহরে নিয়ে যায় নিজের সাথে। অল্পতেই খুশি হওয়া মেয়েটা সবটা মেনে নিয়ে নিজের সংসারে মনোযোগ দেয়। তারপর সব ঠিকঠাক। তার 6 মাস পরে হঠাৎ একদিন জানা যায় আয়মান চৌধুরী ড্রাগ অ্যাডিক্টেড। এটা তোদের বাবা জানতে বলেই বিয়েতে গাড় বেঁকিয়ে বসেছিল। তোদের নানুকে সবটা জানিয়েছিল, কিন্তু বিশ্বাস করেনি। আপাকে শহরে নিয়ে যেয়ে রীতিমতো মারধর করত ওই জানোয়ার। আমার নরম আপা 6টা মাস দিনের পর দিন সব মুখ বুজে সহ্য করে গেছে। নিজের ছেলের এই অধপতনে ছেলেকে তেজ্যপুত্র করেন হান্নান চৌধুরী। নিজের দায়িত্ব নিয়ে ঠিকভাবে আপাকে আমাদের বাসায় দিয়ে যান। আপা তখন 3 মাসের গর্ভবতী। নিজের ছেলের সব কীর্তি দামাচাপা দেওয়ার জন্য গ্রামে ছড়িয়ে দেন আপা গর্ভবতী বলে এখানে থাকবেন। ওনার ছেলের কাজে ব্যস্ততা অনেক, তাই মাঝে মাঝে গ্রামে এসে দেখে যাবেন আপাকে। গ্রামের মানুষ তখন ভেতরের খবর কিছুই জানতো না, সহজে সবটা বিশ্বাস করে নেয়। আপার শরীরে তখনও মারের দাগ স্পষ্ট। আপা পর্দা করতে বিধায় সেগুলো কখনো কারোর চোখে পড়েনি। একাধারে কথাগুলো বলে অবনী থামেন। মেহেরিমা মাধবী মায়ের মুখের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। অবনী কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করেন। মাঝে কেটেছে 4 মাস। আপা তখন 7 মাসের গর্ভবতী। আয়মান চৌধুরী একদিনের জন্য আপার খোঁজ নেয়নি। গ্রামে শুরু হয় আপাকে নিয়ে নানা ধরনের কানাঘোষা। এক সময় দেখা যায় আপাকে দেখলেই সবাই মুখ কালো করে ফেলত, ঠিক মতো কথা বলতো না। সবার ধারণা আপার চরিত্রের সমস্যা। বাচ্চাটা অন্যজনের বলে আয়মান চৌধুরী আপার খোঁজ খবর নেয় না। আপা নিজেও সবটা বুঝতে পেরে নিজেকে ঘরবন্দি করে নেয়। আমি মা জোর করেও ঠিক মতো আপাকে খাওয়াতে পারতাম না। আমি আপার বিষয় নিয়ে বাবার সাথে কথা বলি। বাবা সেদিন কঠিন এক সত্য জানায় আমাকে, আপা নাকি বাবার নিজের মেয়ে না। শহরে ব্যবসার কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে গ্রামের মাঠের মধ্যে আপাকে পেয়েছিল বাবা। এই কথা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। বাবার সাথে এটাও জানান আপাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, এভাবেই চলুক। স্বামী ছাড়া মেয়েদের জীবনে কোনো দাম নেই, তাই উনি ডিভোর্সের পক্ষে না।
সেদিন বাবার উপর চাপা অভিমান জন্মে আমার। সব থেকে কষ্ট পেয়েছিলাম তখন, যখন দেখেছিলাম আমার আপা দরজার সামনে দাঁড়িয়ে ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছেন। সেই দৃষ্টিতে কি নিদারুণ যন্ত্রণা। তারপর থেকে আমার আপা আরও চুপ হয়ে যায়। একদিন হঠাৎ করে আপা হারিয়ে যান। কোথায় চলে যান আমরা কেউ জানি না। কোথাও খুঁজে পাই না আপাকে। আপা আর কখনো ফিরে আসেনি। আপা আমাকে একটা চিঠি লিখে যান। আপা আমাকে ভালোবেসে শিউলি ফুল ডাকতো। আমাকে নাকি আপার শিউলি ফুলের মতো লাগতো। আমি নাকি শিউলি ফুলের মতো সুবাস ছড়াই সবখানে। কথাগুলো বলে অবনীশেখ এলোমেলো ভাবে উঠে দাঁড়ান। ঘরের মধ্যে যেয়ে পুরনো একটা কাগজ নিয়ে ফিরে আসেন। মেয়েদের মাঝে কিছুক্ষণ থামা মেরে বসে থাকেন। অতঃপর ধীরে ধীরে কাগজটা পড়ে শোনাতে শুরু করেন। বোন প্রিয় শিউলি ফুল, প্রাণের চেয়ে প্রিয় বোন আমার। এই পৃথিবীতে আমাকে নিয়ে ভাবার মতো একমাত্র তুই আছিস। তাই তোকেই আমার মনের কিছু কথা বলতে চাই। না হলে হয়তো আর কোনো দিন বলা হবে না। মনের অতৃপ্ত নিয়েই হারিয়ে যেতে হবে আমাকে। জানিস জানিস শিউলি ফুল, আজ একটা জিনিস খুব করে অনুভব করলাম। মানুষের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্যটা সুন্দর হওয়া খুব বেশি প্রয়োজন। এ কেমন ভাগ্য আমার! না পেলাম স্বামী সোহাগ, আর না পেলাম বাবার ভালোবাসা। ওই দিন বাবার সামনে না পড়ে কোনো প্রাণের সামনে পড়লেও তো পারতাম আমাকে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে ফেলতো। তবুও এমন জাহান্নামের মতো জীবন তো পেতে হতো না। বাবার কোনো দোষ নেই, দোষ আমার জন্মদাতা বাবা মায়ের। সন্তান পালতে না পারলে নিয়েছিল কেন? আচ্ছা শিউলি ফুল, আমি যারও সন্তান না তো? আল্লাহ, জানিস এটা ভাবতেই আমার বুক কাঁপছে। নিজের প্রতি ঘৃণা লাগছে। বাবা মায়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার ছোট থেকে আগলে বড় করার জন্য, পড়াশোনা করার সুযোগ দেওয়ার জন্য তোর কাছে আমি চিরঋণী থাকবো। তোর মতো করে আমায় কেউ কখনো বোঝেনি শিউলি ফুল। আল্লাহ যেন তোর মতো বোন সবাইকে দেয়। আর ছোটাছুটি করিস না লক্ষ্মী বোন আমার। যাকে 3 কবুল করে বিয়ে করেছি তাকে ডিভোর্স দিতে পারবো না আমি। এত কঠিন মন যে আমার না। তবে হ্যাঁ, এই পৃথিবীর বুক থেকে নিজেকে হারানোর আগে তাকে তার পাপের শাস্তি দিয়ে যাব আমি। ওকে আমি শেষবারের মতো বলেছিলাম, জীবন তো খুব একটা বড় না, ছোট্ট একটা জীবন কাটিয়ে দাও না আমার সাথে। এতে কি খুব ক্ষতি হয়ে যাবে তোমার? ওর উত্তর কি ছিল জানিস? বলেছিল, তুমি আমার ক্ষণিকের মোহ ছিলে, ভালোবাসা না। আচ্ছা, ভালোবাসা কি খুব কঠিন জিনিস? আমি তো না চাইতেও ওকে ভালোবেসে ফেলেছি। তাহলে ও কেন আমায় ভালোবাসতে পারলো না? ও চাইলেও তো ও সুন্দর একটা জীবন হতো, সুন্দর একটা সংসার হতো, কিন্তু ও তো চায়নি, তাই কিছুই হয়নি। শিউলি ফুল, সবসময় মনে রাখবি, প্রতিবাদ না করলেই অপবাদ বাড়বে। চুপ থাকা ভালো, কিন্তু সব সময় না। আজ আমি চুপ আছি বলে সবাই আমার গর্বের নিষ্পাপ বাচ্চাকে জারজ বলতেও 2বার ভাবছে না। তাহলে আমার বাচ্চাটা পৃথিবীতে আসলে ওর কি হবে ভাবতে পারছিস? আমার শিউলি ফুল, তোর জন্য মন ঢালা দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ যেন তোর জীবনে সত্যিকারের একজন রাজপুত্রকে পাঠায়, যে তোকে নিজের সবটা দিয়ে আগলে রাখবে। আমার মতো ভাগ্য যেন তোর না হয়, তোর মতো ফুলের বাগানে মানায়, আর আমার মতো ফুলেরা আস্থা করে। ইতি, তোর বড় আপা। চিঠিখানা পড়া শেষ করে দীর্ঘশ্বাস ফেলেন অবনীশেখ। মেহেরিমা মাধবীর চোখে পানি। এ কেমন ভাগ্য একটা মেয়ের! আপা হারিয়ে যাওয়ার 3 দিনের মাথায় আয়মান চৌধুরীর মৃতদেহ পাওয়া যায় ওনার নিজের বাড়িতেই। ওনার ওয়াইফ ওই দিন বাবার বাসায় ছিলেন। আয়মান চৌধুরীর লাশ গ্রামে এনে দাফনের কাজ সম্পন্ন করা হয়। দাফনের দিনে ওনার ওয়াইফও এসেছিলেন গ্রামে। আয়মান চৌধুরী মারা যাওয়ার 2 দিন পর আপার লাশ পাওয়া যায় এই বিষ্ণু নদীতে। আমার আপা সাঁতার জানতো না। অবনীশেখ এবার ফুফিয়ে কেঁদে ওঠেন। সময় নিয়ে নিজেকে সামলিয়ে কয়েকবার টানা নিঃশ্বাস ফেলেন। মাকে এই দিয়ে 2বার এভাবে কাঁদতে দেখে মেহেরিমা মাধবী। খালামণিকে মা কতটা ভালোবাসে সহজেই বোঝা যায়। খালামণিকে নিজের চোখে না দেখলেও বুকে তীব্র যন্ত্রণা অনুভব হয় দুজনের। আপার মৃত্যুতে গ্রামের সবাই কম বেশি শোকাহত হয়। হান্নান শেখ নিজেই নিজের ছেলের কৃতকর্ম
প্রকাশ করে প্রকাশ্যে সবার নিকট ক্ষমা চান, আপাকে নির্দোষ প্রমাণ করেন। কিন্তু তাতে কি আমার আপাকে আমি ফিরে পেয়েছি? পাইনি তো। এটা আগে করলে হয়তো আমার আপা বেঁচে থাকতো। বাবার উপর চাপা অভিমান নিয়ে আমি একাই আপার ডিভোর্স পেপার রেডি করার জন্য ছোটাছুটি করতে থাকি। সেই সময় তখন আমাকে সাহায্য করেছিলেন চৌধুরী বাড়ির বড় ছেলে আরিফ হাসান চৌধুরী। বয়সের ব্যবধান থাকলেও আমরা দুজন বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। দুজনেই আদরের ভাই বোন হারিয়ে ভেঙে পড়েছিলাম। আইমানকে অন্যদের তুলনায় একটু বেশি ভালোবাসতেন আরিফ চৌধুরী। এত কিছুর পরেও আমাদের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক অটুট ছিল। ডাবিতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের আরিফ চৌধুরী সাহায্য করেছিলেন। ওনার বর্তমান ওয়াইফ শ্রেয়া চৌধুরীর মেসে থেকে আমি পরীক্ষা দিয়েছিলাম। বাবা ছিলেন আরিফ চৌধুরীর মেসে। তারপর এভাবে আরও 7-8 মাস কেটে যায়। হঠাৎ একদিন আরিফ চৌধুরী নিজে প্রস্তাব রাখেন বাবার কাছে, আমাকে নাকি বিয়ে করতে চান। বাবা আমার মতামত জানতে চাইলে আমি হ্যাঁ বলে দেই। আপার সাথে এত কিছু ঘটার পরেও কেন যেন আরিফ চৌধুরীকে আমি ঘৃণা করতে পারতাম না। আমার মনে হতো হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। উনি বন্ধু হিসেবে যেমন অমায়িক, হাজব্যান্ড হিসেবেও নিশ্চয়ই তেমনই হবেন। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। নির্দিষ্ট দিনে আমিও আর 5টা মেয়ের মতো একটা সুন্দর সংসারের আশায় বউ সাজি। কিন্তু বিয়ের দিন আরিফ চৌধুরী কোথায় যেন চলে যান। আমার স্বপ্ন আর পূরণ হয় না। গ্রামে ছড়িয়ে পড়ে অবনীর চরিত্রের সমস্যা, তাই ওকে বিয়ে করার ভয়ে বর পালিয়েছে। আমার মতো চরিত্রহীন মেয়েকে নাকি কেউ কখনো বিয়েই করবে না। অথচ ওনারা জানতো না আমি ছিলাম কারোর স্বপ্নের শখের নারী। ওই অবস্থায় আমি একদম ভেঙে পড়ি। আমার বারবার মনে হতে থাকে বোধহয় আপার মতোই কিছু হতে চলেছে আমার সাথেও। আমার বিয়ে পাকাপোক্ত হওয়ার দিনই তোদের দাদা তোদের বাবাকে চিঠি পাঠিয়েছিলেন। তখন চিঠি যেতে সপ্তাহখানেক সময় তো লাগতোই। তোদের বাবা আমার বিয়ের খবর পেয়ে ছুটে আসেন, আমাকে বিয়ে করে কলঙ্কের হাত থেকে রক্ষা করেন। 3 মাস পর আরিফ চৌধুরী বউসহ গ্রামে আসলে হান্নান চৌধুরী গ্রামের মোড় থেকেই ওনাকে তাড়িয়ে দেন, বাড়িতে পাটাও রাখতে দেন না। তারপর আরিফ চৌধুরী আর কখনো গ্রামে আসেননি। উনি তোমার সাথে প্রতারণা করে শ্রেয়া চৌধুরীকে কেন বিয়ে করেছিলেন মা? মেহেরিমার কণ্ঠে ক্রোধ। মেয়ের কথায় অবনী শেখ মুস্কি হাসেন। সেটা যে করেছে সেই ভালো জানবে মা। যাই হোক, একটা কথা কি জানিস মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুই কিছু বছর পর পিছু ফিরে তাকাবি, দেখবি তোর সাথে যা যা হয়েছে ভালোই হয়েছে। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই। তোর বাবার মতো কখনো কেউ হতে পারবে না। ওকে পেয়ে আমি পরিপূর্ণ ছিলাম। আমার আর কিছু চাওয়ার ছিল না জীবনে। মাধবীর কথায় অবনী শেখ হেসে ওঠেন। আমার পাগলি মেয়ে তা কেন হতে যাবে? আরিফ চৌধুরী কেবল আমার একজন ভালো বন্ধুই ছিলেন। ওনার জন্য কখনো অমন কোনো কিছু অনুভব করিনি আমি। শুধু প্রতারণার শিকার হয়েছিলাম বলে তোর বাবাকে ভালোবাসতে একটু সময় লেগেছিল। এই যা, তাছাড়া অমন কিছু না। আমার প্রথম ভালোবাসা তোর বাবা। মায়ের কথাগুলো শুনে মেহেরিমা নিজের ভাবনা জগতে চলে যায়। কি এত ভাবছে মন, মস্তিষ্কে কি চলছে কে জানে। হয়তো ওর সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে, তবুও কোথাও একটা কিন্তু থেকে যায়। মুখে বলে, মা, এই জন্যই কি উনি ওনার পরিবারের কাউকে সহ্য করতে পারেন না? হৃদিতের কথা বলছিস? হুম। হয়তোবা তোর বাবার মৃত্যু হার্ট অ্যাটাক হয়েছে, জানিস? কি? বাবার না অপারেশন করা হলো মা? হ্যাঁ, তোর বাবা অতিরিক্ত টেনসড ছিল বিজনেস নিয়ে, তাই দ্বিতীয়বার বড়সড় হার্ট অ্যাটাক হয় ওর। হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথেই ওর পালস রেট কমে আসে। 5 মিনিট পর নার্স এসে বলে তোর বাবা আর নেই। বাবা বিজনেস নিয়ে টেন্স ছিল, তুমি আমাকে আগে জানাওনি কেন মা? আমি গতকাল জেনেছি তোর বাবার ডায়েরি পড়ে। রিজনটা কি ছিল সেটা তুইও সময় হলে জানতে পারবি। শুধু এতটুকু বলবো, ওই চৌধুরী বাড়ির পাপের গড়া পূর্ণ হয়েছে। তোকে শক্ত থেকে সবটা মোকাবেলা করতে হবে নীলাক্ষী।
আই সোয়ার মা, বাবার মৃত্যুর পেছনে যদি চৌধুরী বাড়ির কারোর হাত থাকে, তাকে আমি নিজ হাতে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। এমনিতেও আমার সহজ সরল খালামণিকে বাঁচতে দেয়নি ওরা, তোমাকে কষ্ট দিয়েছে ওরা। আমার কেন যেন মনে হচ্ছে তুমি সবটা বলনি মা, কোথাও একটা কিন্তু রেখে দিয়েছো। মেহেরিমার চোখে মুখে আলাদা তেজ ফুটে উঠেছে। অবনীশেখ মুগ্ধ চোখে নিজের মেয়েকে দেখেন, এ যেন ওনারই প্রতিচ্ছবি। অবনীশেখের কথাগুলো শুনে দরজার নিকট দাঁড়ানো হৃদিত কিছুক্ষণের জন্য থমকায়। তবে কি ওর ধারণাই সঠিক? যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়েছে? নিজের পাপের শাস্তি এবার সবাইকেই পেতে হবে? হৃদিত নিজে হাতে দেবে শাস্তি। অমানিশা নিজের মুখ লুকিয়েছে ধরণীর বুকে। জ্যোতির দেখা মিলেছে, নতুন একটা দিনের সূচনা। চারিপাশে কুয়াশার ধূম্রজাল। শেখ বাড়ির আঙ্গিনা শিউলি ফুলের সুগন্ধে মমা করছে। বাড়ির উঠান শিউলির সাজে সেজেছে, ভূমিধূসার রূপ ধারণ করেছে। চোখ ধাঁধানো সুন্দর এক সকালের আগমন। কুয়াশার ধূম্রজাল চিরে পূর্ব আকাশের দিবাকর নিজের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত। জলিল শেখের মৃত্যুর আজ 4 দিন। গ্রামের প্রাইমারি স্কুলের ফিল্ডে বড় করে মিলাদের আয়োজন করা হয়েছে। শহর থেকে বড় মাওলানা আনা হচ্ছে। চৌধুরী বাড়ির পুরুষেরা সকাল থেকে সেখানে নজরদারি করে চলেছে। মিলাদের রান্নার আয়োজন হচ্ছে সেখানে। মিলাদ শুরু হবে মাগরিবের নামাজ পরে। মেহেরিমার চাচারা জলিল শেখের লাশ মাটি দিয়ে আসার পরে আর শেখ বাড়ি মুখ হয়নি। মামা মামি এসেছে আজ সকালে। মামা অবশ্যই স্কুলের ফিল্ডেই আছে তদারকির কাজে। মেহেরিমার একটা মামাতো ভাই আছে, সে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যয়নরত। ছুটি না পাওয়ায় একমাত্র ফুফাকেও শেষবারের মতো দেখতে আসতে পারেনি। সময় দুপুর বেলা। মেহেরিমা দুপুরে খাবার খেয়ে বিছানায় বসে আছে। বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন। রোদের তাপ ইতিমধ্যে সহনীয় মাত্রা ছাড়িয়েছে। বেলা 11টা নাগাদ চৌধুরী বাড়ির সকলে শেখ বাড়িতে উপস্থিত হয়েছে। ঘরমাক্ত অবস্থায় তড়িঘড়ি করে রুমে আসে হৃদিত। টাওয়াল নিতে যেয়ে মেহেরিমাকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে চোখ দুটো ছোট ছোট করে মেহেরিমার দিকে তাকায়। কি হয়েছে আমার মহারানীর? গাল দুটো এভাবে টমেটোর মতো করে রেখেছে কেন? হৃদিতের কথায় মেহেরিমা কোনো প্রত্যুত্তর করে না, চুপচাপ বসে থাকে। হঠাৎ মেহেরিমার এহেন ব্যবহারের কারণ হৃদিতের মাথার 3 হাত উপর দিয়ে যায়। এগিয়ে আসে সামনে। মেহেরিমার গালে হাত রেখে কিছু বলতে নিলে মেহেরিমা ছাত করে ওঠে। আমাকে ছবে না, একদম দূরে থাকুন আমার থেকে। মেহেরিমার কথায় হৃদিতের কপালে ভাঁজের সৃষ্টি হয়। বুড়োজোড়া কুচকে বলে, কেন? আমি আবার কি করলাম? জানি না। মহা মুশকিল, না বললে জানবো কিভাবে? বলবো না। কেন বলবি না? আমার ইচ্ছা। আজব, হঠাৎ এমন বিহেভ কেন করছিস জান? টেল মি দ্য রিজন। এইসব জান টান আমায় ডাকবেন না। আপনার তো এইসব ডাকার জন্য অনেক মানুষ আছে, তাদের গিয়ে ডাকেন যান। কে আছে? কে আবার? আপনার ওই শাকচুনি ফুপাতো বোন অলিভিয়া। অলিভিয়া কি কিছু করেছে তোর সাথে? আমার কাছে আবার কি করবে? যা করার আপনার সাথে করেছে, আপনাকে গিলে খেয়েছে। মেহেরিমার আজগুবি কথায় হৃদিতের মাথাটা চক্কর দিয়ে ওঠে। নিজেকে ধাতস্থ করে বলে, জান, আর ইউ ওকে? আমাকে গিলে খেলে আমি এখানে কি করে থাকবো? এতক্ষণে তো ওর পেটের মধ্যে থাকার কথা ছিল, তাই না? আরে এই গিলে খাওয়া সেই গিলে খাওয়া না, এটা হচ্ছে চোখ দিয়ে গিলে খাওয়া। তখন আপনার দিকে কিভাবে তাকিয়েছিল, এখন থেকে আপনার কপালে কালো টিকা দিয়ে রাখবো। সুদর্শন জামাই পাওয়ার এই এক জ্বালা বাপু। আর ইউ জেলাস আনাবেলা? জামাই আমার, তাহলে আমি জেলাস হব না তো অন্য কেউ হবে? এখন কি করতে মন চাইছে? ওই শাকচুন্নিকে পানিতে চোবাতে, চোখ দুটো তুলে লুডু খেলতে। কত বড় সাহস আমার জামাইয়ের দিকে ওভাবে তাকায়? আর তাকাবে না। সত্যিই তো? 3 সত্যি। কথাটা বলে মেহেরিমার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে ওয়াশরুমে চলে যায় হৃদিত। মেহেরিমা মুস্কি হাসে বিছানায় মাথা এলিয়ে দেয়। মিনিট 2 পর গায়ে কিছু টোকা অনুভব করতে মেহেরিমা চোখ জোড়া মেলে তাকায়। কোলের উপরে একটা কাগজের টুকরো দেখতে মেহেরিমার কপালে ভাঁজ পড়ে। দৃষ্টি ঘুরিয়ে আশেপাশে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। কাগজ মেলে দেখে ছোট্ট একটা বার্তা লেখা, তুমি বড্ড বোকামে। অলিভিয়াকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। এবার ওকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমার করা একটা ভুলের জন্য আজ অন্য কারো জীবন সংকটে। মেহেরিমা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চিরকুটটার দিকে তাকিয়ে থাকে। চিরকুটে লেখা কথাটার অর্থ মস্তিষ্ক উপলব্ধি করতেই মেহেরিমার বুক কেঁপে ওঠে। সেই প্রথম দিনের চিরকুটের মতোই লেখাটা।
চিরকুট দাতা তাহলে একজনই, এর মানে সেই মানুষটা সবসময় ওদের উপর নজর রাখছে। চিরকুট দাতা যে কাছের কেউ সেটা খুব ভালো করেই বুঝতে পারে মেহরিমা, না হলে এত পুঙ্খানুভাবে নজর রাখা বাইরের কারোর পক্ষে সম্ভব না। মেহরিমার সন্দেহের তীর যে পড়ে খুব কাছের একজনের উপর। মেহরিমা শিওর এই চিরকুট দাতাকে ধরতে পারলে চৌধুরী বাড়ির রহস্যের গভীরে যাওয়া যাবে। মনে মনে পণ করে চিরকুট দাতাকে খুঁজে বের করে ছাড়বে, আর এ কাজে সাহায্য করতে পারে একমাত্র হৃদিত। নিজের ভাবনা ইতি টেনে মেহরিমা কাগজটা আলমারিতে লুকিয়ে রেখে রুমের বাইরে চলে আসে। তৎক্ষণাৎ জানালার নিকট থেকে একটা মানব ছায়া সরে যায়। সময় সন্ধ্যাবেলা। গ্রামের প্রায় সবাই মিলাদে এসেছে। মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা ভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে চৌধুরী ও শেখ বাড়ির সকলে ফিল্ডে উপস্থিত হয়েছে। হৃদিত মেহরিমাকে যত্ন করে গাড়ি থেকে নামিয়ে দেয়। গায়ে পরিধান করা গরম কাপড়ের উপর সুন্দর করে একটা শাল জড়িয়ে দেয়। বাইরে খুব ঠান্ডা, তোকে নিষেধ করলাম তবুও এসেই ছাড়লি। সাবধানে থাকবি, খোলা জায়গায় আর নিচে বসবি না, চেয়ারে বসবি। মহিলাদের ওই দিকে তো আমি যেতে পারবো না, না হলে আমার সাথেই রাখতাম তোকে। আচ্ছা, এখান থেকে তো সবটাই শোনা যাচ্ছে, ইভেন দেখাও যাচ্ছে। আমি একটা চেয়ার এনে দেই, এখানেই বসে শোন, তাহলে আমিও তোর পাশে থাকতে পারবো। হৃদিতের বাচ্চামো কথাবার্তায় সকলে ঠোঁট টিপে হাসে। আতিয়া চৌধুরী বলেন, তোমার বউকে যত্ন করার জন্য তোমার মায়ের কাছে আছে বাবা, এত চিন্তা কিসের? বউ তো আর হারিয়ে যাচ্ছে না, এই তো কয়েক ঘন্টার ব্যাপার। এতটুকু সময় একা থাকতে পারবি না? আর ঠান্ডা লাগবেটা কিভাবে? শরীরের মধ্যে মুখটা ছাড়া আর কোনো জায়গায় কি ফাঁকা আছে? হাতে পায়ে মোজা পরিয়ে এনেছিস। আতিয়া চৌধুরী নিজের কথা শেষ করে হৃদিতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহরিমার হাত ধরে গটগট করে সামনে এগিয়ে যায়। মেহরিমা যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে হৃদিত। মেহরিমা একবার পিছু ফিরে তাকিয়ে হৃদিতকে আশ্বাস দেয় ও নিজের খেয়াল রাখবে। তবুও হৃদিতের মন মানে না। ভেবে রাখে আগামীকালকে আবার ডক্টরের কাছে নিয়ে যাবে অ্যানাবেলাকে। মিলাদ শেষ হয় রাত 9টায়। মিলাদের সকল কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে 10টা বেজে যায়। শেখ বাড়িতেই রাতের খাবারের আয়োজন করা হয়েছে। হৃদিত ফ্রেশ হয়ে সে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়েছে। ঠিকমতো ঘুম না হয়, সাথে অতিরিক্ত মাথা যন্ত্রণার ফলে চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে। মেহরিমা নিজের ঘরে আছে, ফ্রেশ হচ্ছে। অলিভিয়া এসে হৃদিতের পাশে গা ঘেঁষে বসে পড়ে। মাথা যন্ত্রণা করছে, তোমার টিপে দেব? হৃদিত নিজের রক্তের ন্যায় লাল চক্ষু জোড়া মেলে তাকায়। অলিভিয়া শরীর ভয়ে শিউরে ওঠে, সাথে সাথে লাফিয়ে দুহাত দূরে গিয়ে বসে। তুই কে ভাই? সব সময় এভাবে আমার পিছনে লেগে থাকিস কেন? তোরে না সেদিন বললাম আমার থেকে দূরে থাকবি? অলিভিয়া, আমি তোমায় ভালোবাসি হৃদিত। এত সহজেই সবটা ভুলে কিভাবে তোমার থেকে দূরে থাকবো? এখন এগুলো বলে কোনো লাভ আছে? আপাই, আপনার ভালোবাসার মানুষটা তো এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। আমার নামে বুকড, আর কয়েক মাস পর দেখবেন একটা লেজও থাকবে না। সব সময় পাপ্পা পাপ্পা বলে ওনার পেছনে দৌড়ে বেড়াবে। আপনার তো রুচি ভালো না দেখছি। লেজওয়ালা ছেলেদের কেউ আবার পছন্দ করে নাকি? মেহরিমার কথায় হৃদিত হোহক করে হেসে ওঠে। হাসির সেই শব্দে বাসার সবাই হৃদিতের দিকে দৃষ্টিপাত করে। সবাই মুগ্ধ চোখে হৃদিতের হাসি দেখে। অনেকে তো এই প্রথম হৃদিতকে হাসতে দেখে। হাসলে মানুষটাকে কত সুন্দর লাগে, অথচ মানুষটা হাসেই না। হৃদিতের হাসি দেখা আর অমাবস্যার চাঁদ দেখা একই বিষয়। হঠাৎ মেহরিমার এমন কথায় অলিভিয়া থতমত খেয়ে যায়। এই মেয়েটা তো এখানে ছিল না, আসলোটা কখন? অলিভিয়া দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। এবার বেশি বাড়াবাড়ি করলে হ্যান্ডসেল হ্যারিকে পিছে লাগিয়ে দেবো একদম, তখন বাবা ডেকে উকুল পাবি না। অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, স্টে অ্যাওয়ে ফ্রম আস। হৃদিতের করা তীব্র অপমানে অলিভিয়ার মুখটা থমথমে হয়ে ওঠে। দ্রুত ওখান থেকে সরে পড়ে, তবে মনের মধ্যে জেদ ঠিকই থাকে। রাতে খাবার পর্ব শেষ হয়েছে। সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সবার কথার মাঝে অলিভিয়া বলে ওঠে, এই মেহু, তুমি তো নিজেই এখনো একটা বাচ্চা, আবার আরেক বাচ্চা নিয়ে বসে আছো। কয়েক বছর পর নিলেও তো পারতে বাচ্চাটা। তোমার সামান্য হেয়ারের যত্ন তুমি একাই নিতে পারো না, একটা বাচ্চার যত্ন কিভাবে নিবে? এই দেখো আমার কি সুন্দর হেয়ার অ্যান্ড, এটার যত্ন আমি একাই নিই, অথচ আমি এখনো বিয়েই করলাম না। আচ্ছা, আরিশা ভাবিও তো এখনো বাচ্চা নেয়নি, ওনাদের তো বিয়ের 3 ইয়ার্স রানিং। আজব তো, তুমি তোমার কথার মাঝে আমাকে কেন টানছো? অন্যের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করা বন্ধ করো। আরিশা কথাটা বলে আয়েশার দিকে এক পলক তাকিয়ে ওখান থেকে উঠে বাইরে চলে যায়। আয়েশ দীর্ঘশ্বাস ফেলে। সকলের সামনে এমন প্রশ্নে মেহরিমা লজ্জা পেয়ে যায়, সাথে অপমান বোধও করে। অলিভিয়ার ঠোঁটে কুটিল হাসি। সুযোগ পেয়েছি এত সহজে ছেড়ে দিবে নাকি?
মেহেরিমা কিছু বলার আগেই হৃদিত নিজের গম্ভীর তীক্ষ্ণ কণ্ঠে বলে, বাচ্চা পালবে আমার ওয়াইফ, তোর এত টেনশন কিসের? নাকি নিজের নোংরামি করার চান্স হারিয়েছিস বলে মাথা কাজ করছে না? আর তোর মতো মেয়েকে বিয়েটা কে করবে শুনি? কোটি টাকা দিয়েও কারো গলায় ঝুলাতে পারবে না তোকে। হৃদিত, অলিভিয়া তো ঠিক কথাই বলেছে, তুমি সবসময় এইভাবে আমাদের অপমান করতে পারো না। নিজের মেয়েকে ভদ্রতা শেখান এমপির বোন। আপনাদের পরিবারের কারোর মধ্যেই ম্যানার্স নেই। মেরুমা, রুমে চল, রাত হয়েছে অনেক, তোর ঘুমের সময় হয়ে গেছে। হৃদিত মেহেরিমাকে নিয়ে রুমে চলে যায়। অবনীশে আয়রা চৌধুরীর দিকে তাকিয়ে মুস্কি হাসেন, আর তাতে আয়রা চৌধুরী তেলে বেগুনে জ্বলে ওঠেন। সকাল সকাল তাবান, তাইফ আর ত্রিধা হাজির হয়েছে মেহেরিমাদের বাসায়। সবার মুখে চাপা হাসি। মেহেরিমা রুম থেকে বেরিয়ে আসে। হৃদিত এখনো গভীর ঘুমে মগ্ন। মেহবি, না না না, শুধু মেহ, তাড়াতাড়ি এদিকে আয়, একটা হেব্বি কথা আছে তোর সাথে। মেহেরিমা এগিয়ে এসে সোফায় বসে। বল। জানিস অলিভিয়া পেতনির কি হয়েছে? না বললে জানবো কিভাবে? ও তাই তো, তাহলে শোন, পেতনি পুরো টাক হয়ে গেছে, মাথার একটাও চুল নেই, হাতের পায়ের সুন্দর নখগুলো নেই, পোচা হয়ে গেছে, চোখের ওপর ভ্রু নেই, দেখতে পুরো সার্কাসের মতো লাগছে। আবার মাথার টাকের ওপর পুকুরের নোংরা পানি আর শ্যাওলা লেগে আছে। পেতনির পুরো রুমে পুকুরে কর্দমাক্ত শ্যাওলা পড়ে আছে, ছি কি দুর্গন্ধ। নাক মুখ সেটকায়ে কথাগুলো বলে উচ্চস্বরে হেসে ওঠে ত্রিধা। সাথে তাবান, তাইফও যোগ দেয়। সবটা মেহেরিমার মাথার উপর দিয়ে যায়। হঠাৎ এমন হওয়ার কারণ? তা জানি না, সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের আমার সার্কাস চেহারা আর রুমের ওই অবস্থা থেকে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে পেতনি। মামে মিলে কান্না জুড়ে দিয়েছে। আচ্ছা তোরা বস, আমি 2 মিনিটে আসছি। মেহেরিমা দ্রুত পায়ে রুমে এসে হৃদিতকে ডাকে। এই শুনছেন? হৃদিতের কোনো নড়চড় না দেখে গায়ে হালকা ধাক্কা দেয়। এই শুনুন না। হৃদিত নড়ে চড়ে ওঠে, ঘুমো ঘুমো কণ্ঠেই বলে, জান। আপনি ঘুমানোর পরে আপনি গত রাতে বাইরে গিয়েছিলেন। ওয়াই? না এমনিতেই, আপনি ঘুমান। মেহেরিমার কিছু না বলে রুমের বাইরে চলে আসে। ঠোঁটের কোণে মুস্কি হাসির দেখা মেলে। মেহেরিমা রুমের বাইরে যেতেই হৃদিতের ঠোঁটে ক্ষীণ বাঁকা হাসি ফুটে ওঠে। আরামছে আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সময় বিকেলবেলা। হৃদিত মেহেরিমাকে নিয়ে ডক্টরের কাছে এসেছে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নেওয়া ছিল। অবশ্য মেহেরিমা একা না, ওদের সাঙ্গপাঙ্গরাও সাথে এসেছে। মেহেরিমা, মাধবিয়া, ত্রিধা হৃদিতের গাড়িতে এসেছে। তাবান, তাইফ হৃদিতের বাইক নিয়ে এসেছে। মেহেরিমা আর হৃদিত ডক্টরের কেবিনে আছে। বাকি ওরা 4 জন হসপিটালের করিডোরে বসে আছে। সবাই নিজের ফোন নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে একটু নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে। মাধবী, তোমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কেমন? তাইফের প্রশ্নে মাধবীর ফোনের স্ক্রিনে চলা হাতটা থেমে যায়। এই প্রথম তাইফের সাথে কথা বলা হবে। এতদিন 2-1 বার চোখে চোখ পড়লেও কেউ মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। আলহামদুলিল্লাহ ভাইয়া। এক্সাম ডেট কবে? এই তো আর 15 দিন পরে। ঢাকাতে কে কে যাবে? আমি আর মা। থাকবে কোথায়? মামানির বোনের বাসায়। বলো কি, ওখানে কেন থাকবে? ভাইয়া নিজের বাসা, আই মিন বড় চাচুর বাসা আছে তো ঢাকাতে। এইসব আমি জানি না, মা জানে। এই ভাইয়া, তুমি যে মাধবপুর পড়াশোনার এত খোঁজ নিচ্ছ, তা তোমার পড়াশোনার কি খবর? হুদাই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলে? ঢাকাতেও তো যাও না। তোমার আর তাবান ভাইয়ার উচিত ছিল মাঠে বসে ঘাস কাটা। ত্রিধার কথা শেষ হতে ওর পিঠে দুম করে এক কিল বসিয়ে দেয় তাবান। তাইফ মনে মনে শান্তি পায় এই কিলটা বসানোর জন্য। এতক্ষণ ওর হাত নিষ্পেষ করছিল। নেহাতি এখানে মাধবী আছে, না হলে এত ভদ্র থাকার ছেলে নাকি? তাইফ তাবান বলে, শাকচুন্নি কথা কম বল। ফার্স্ট ইয়ারে আমাদের 2 ভাইয়ের রেজাল্ট 3 পয়েন্ট, ভাবতে পারছিস? অবশ্য তোর মতো মাথা মোটা এটা বুঝবে কিভাবে? ভাইয়া খবরদার আমাকে মাথা মোটা বলবে না। তোমাদের মতো ফেলটুস না আমি, আর তোমাদের ওগুলো তো ঘুষে দেয়া পয়েন্ট। ওদের কাণ্ড কারখানা দেখে মিটিমিটি হাসে মাধবী। হঠাৎ তাইফের চোখে চোখ পড়তে মাধবীর হাসি বন্ধ হয়ে যায়। তাইফ মুস্কি হাসে, মাধবী চোখ নামিয়ে নেয়। দুজনের এই লুকোচুরি দেখে ত্রিধা, তাবান ঠোঁট টেপে হাসে। এই তোমরা এখানে কি করছো? একটা বাচ্চা কণ্ঠ শুনতে সবাই সেদিকে তাকায়। দেখে ছোট্ট একটা কিউট গোলুমুলু বাচ্চা ওদের সামনে এসে দাঁড়িয়ে আছে। তাবান চারপাটি দাঁত বের করে হেসে বলে, আড্ডা দেই, তুই দিবে? মাম্মা পাপা বকা দিবে তো। আমি এখানে পালিয়ে এসেছি, এতই ঠিক লেট। বাচ্চাটার কথা বলার ধরন দেখে সবাই হেসে ওঠে। ত্রিধা এগিয়ে এসে কোলে উঠিয়ে নেয়, গালে টপাস টপাস করে কয়েকটা চুমো বসিয়ে দেয়। উফ, তোমরা থুদু আমার গালে
তুমি খাও কেন? আমি ডিস্টার্ব হই? ছোট্ট একটা বাচ্চার মুখে এমন কথা শুনে সবার চোখ জোড়া মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। তখনই সেখানে উপস্থিত হয় বাচ্চার মা বাবা। নিজের ছেলেকে দেখে বাচ্চার মা দ্রুত এগিয়ে আসে। আদ্রিজ বাবা, তুমি এখানে কি করছো? তোমাকে কত খুঁজেছি জানো? একটুর জন্য আমার প্রাণটাই বের হয়ে যাচ্ছিল। থলি আম্মা, আল হবে না। কথাটা বলে মায়ের কোলে ঝাঁপিয়ে চলে যায় অদ্রিস, ঘাড়ে মাথা রেখে লক্ষ্মী বাচ্চার মতো। ও আপনাদের নিশ্চয় খুব জ্বালিয়েছে। আসলে আমরা ডক্টরের কেবিনে ছিলাম, ও খেলছিল ওখানেই। আমরা ডক্টরের সাথে একটু কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ও সেই সুযোগে বাইরে চলে এসেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। না ভাইয়া, আচ্ছা না ভাইয়া, ও মোটেও দুষ্টুমি করেনি, খুব মিষ্টি একটা বাচ্চা, মাশাআল্লাহ। তাবানের কথার পরিপ্রেক্ষিতে অদ্রিজের বাবা মা মুস্কি হাসে। ততক্ষণে ডক্টর দেখিয়ে করিডোরে রিদি তার মেহেরিমা উপস্থিত হয়েছে। খুব পরিচিত একটা মুখ দেখতেই রিদিত মৃদু হাসে, সামনে এগিয়ে আসে। আরে এমপি তিহান এহসান ব্রো যে, সাথে তরু ভাবি আর অদ্রিজ বাবাটাও আছে দেখছি। রিদিতের কথা শুনে ওর দিকে তাকায় তিহান তরু। তিহান মুস্কি হেসে বলে, হ্যাঁ, ডক্টরের কাছে এসেছিলাম তোমার ভাবিকে নিয়ে। তুমি এখানে যে গ্রামে থাকো নাকি পাশেরটাকে ওয়াইফ? ব্রো, আপাতত গ্রামেই আছি। শি ইজ মাই ওয়াইফ মেহরিমা শেখ। আপনারা এখানে হঠাৎ? বাবার ফ্রেন্ডের বাসায় এসেছিলাম। এখানে এসে তোমার ভাবি একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ডক্টরের কাছে আসা। ব্রো, আমাদের সাথে যেতে হচ্ছে কিন্তু। আজ তো যাওয়া হচ্ছে না, আগামীকাল সকালে ব্যাক করতে হবে খুলনাতে। আয়াস কেমন আছে? ও কোথায় এখন? আপনার ফ্রেন্ড গ্রামেই আছে। এই মিত্তি আন্টি, তোমার সাথে দাবো আমি, নিবে আমাকে? অদ্রিজের কথায় মেহেরিমা হেসে ওঠে, দুহাত বাড়িয়ে দেয়। অদ্রিজ কোলে চলে আসে। মেহেরিমা অদ্রিজের গালে চুমু দিতে নিলে দৃষ্টি মিলে যায় রিদিতের দৃষ্টির সাথে। সেই দৃষ্টিতে মেহেরিমার অন্তরাত্মা কেঁপে ওঠে, আর সাহস হয় না চুমু দেওয়ার। মেহেরিমা মুখের হাসি বজায় রেখেই বলে, আমি তোমার তো বাধা নই মিত্তি আন্টি। শুধু পাকা পাকা কথা। বাসা ব্যাক করতে হবে বাবা, চলো চলে এসো। কথা বলেই তিহান অদ্রিজকে নিজের কোলে নিয়ে নেয়। তরু মুখে হাসি টেনে প্রাণোচ্ছল কণ্ঠে বলে, মেহেরিমা, খুলনাতে সময় সুযোগ করে একবার এসো কেমন? তুমি সত্যি খুব মিষ্টি একটা মেয়ে। আমার বাচ্চাটা সবাইকে পছন্দ করে না, তোমাকে পছন্দ করেছে মানে ভালো লেগেছে। ইনশাল্লাহ ভাবি, যাব। এখানে আর কখনো আসা হলে অবশ্যই গ্রামে যাবেন কিন্তু। ইনশাল্লাহ। বাসার সবাইকে নিয়ে একদিন আমাদের বাসায় এসো। এই পিচ্চি বাচ্চাগুলো, তোমরাও এসো আমাদের বাসায়। আচ্ছা ভাবি। সবাই একসাথে জবাব দেয়। তরুর মুখের হাসি আরো প্রসারিত হয়। টেক কেয়ার রিদিত, আই হোপ উই মিট অ্যাগেইন সুন। তিহান কথাটা বলে মুস্কি হেসে রিদিতের দিকে ডান হাতটা বাড়িয়ে দেয়। রিদিতও মুস্কি হেসে ডান হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। দুজনের ঠোঁটেই রহস্যময় হাসি। সকলের সাথে আরো কিছুক্ষণ টুকটাক কথা বলে তিহান তরু চলে যায়। ভাইয়া, এই তিহান ভাইয়ার ওয়াইফ তো এসপি ছিল তাই না? তাবানের কথায় রিদিত হ্যাসোচোখ মাথা নাড়ায়। তিহান তরু চলে যেতে মেহেরিমার মুখে আধার নেমে আসে। ত্রিধা বিস্মিত হয়ে বলে, দেখে তো মনেই হলো না। কি মিষ্টি মিশুক একটা মেয়ে, আর ব্যবহার তো অমায়িক ভালো। ত্রিধার কথায় ওর মাথায় গাট্টা মারে তাইফ। অতঃপর ইশারায় চুপ থাকতে বলে। তাবান মৃদু হেসে বলে, ত্রিধু, ওরে একদিন তরু ভাবির পোস্ট শোনাবনি, তখন সব শুনে বলিস ভাবি কেমন দেখতে। সাধারণ হলেও তরু ভাবি অসাধারণ একজন মানুষ। রাতের খাবার পর্ব শেষ করে নিজের রুমের ব্যালকনিতে বিষণ্ণ মন নিয়ে বসে আছে মেহেরিমা। হৃদিত ছাদে গেছে স্মোকিং করতে। চারিপাশ ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। অদূরে শিয়াল ডেকে চলেছে। রাতের ঝিরিঝিরি বাতাসের সাথে ভেসে আসছে শিউলি ফুলের মন মাতানো সুঘ্রাণ। মেহেরিমা বুক ভরে শ্বাস নেয়, তবু আজ বুকের ভরাটে কমে না। মন খারাপ? না তো মা, এমনিতেই বসে আছি এখানে। কার থেকে কথা লুকোচ্ছিস তুই? আমি তোর মা নীলাক্ষী। মা, এই কদিনেই তোমার চেহারার এই অবস্থা কেন? ঠিকমতো শরীরের যত্ন নিচ্ছ না? মানুষের মন মরে গেলে দেহের চিন্তা করে না, কথা ঘোরাচ্ছিস কেন? মায়ের কথায় মেহেরিমা ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। মুখে জোরপূর্বক হাসি টেনে বলে। মায়ের কথায় মেহেরিমা চোখ জোড়া ছলছল করে ওঠে। এই মানুষটা ছাড়া ওকে ঠিক করে কেউ বোঝে না। পৃথিবীতে মায়ের মতো কেউ হতে পারে না। মেহেরিমা ফুফিয়ে কেঁদে ওঠে। অবনীশেখ দুহাতে মেয়েকে আগলে নেন, কপালে স্নেহে চুমু এঁকে দেন। আমার আর কোনো কিছু ভালো লাগছে না মা, জীবনের সবকিছু কেমন বিষাদে ভরে গেছে।
আমাদের জীবনটা খুব সীমিত। এই জীবনের প্রতিটা পর্বে ওঠানামা থাকবে। মানুষের ভাগ্য সবসময় এক থাকে না, ভাগ্য পরিবর্তনশীল। মনে রাখবি, যাদের মস্তিষ্কে রাগের পাহাড় তাদের মস্তিষ্কেই ভালোবাসার ভান্ডার। রাগী মানুষ ভালো, সবসময় বেশি কেয়ারিং হয়। তোকে বাইরের কারোর কথায় কান দিতে নিষেধ করেছিলাম আমি। মা, আমার আশেপাশের মানুষগুলো সবাই মুখোশধারী, আমি ওদের চিনতে অপারগ। তাদের থেকে দূরে থাকবি, যারা ছোট্ট করে মিথ্যা বলে, তোকে ব্যবহার করে, তোকে অসম্মান করে। মানুষ চেনা খুব কঠিন, আবার খুব সহজও। আমি ক্লান্ত মা। কুটুস পাখি কি আদৌ একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে মা? ওর বাবা মা কি ওকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারবে? জীবন যুদ্ধে এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লে বাকি জীবন পাড়ি দিতে পারবি না। জীবন এত সহজ না। একদিন হসপিটালে ফুটপাতে যারা থাকে তাদের সাথে কথা বলে দেখিস। ওই হসপিটালের বেডে শুয়ে থাকা মানুষটা জানে জীবনের কি মূল্য। ফুটপাতে রাত কাটানো বাচ্চাটা জানে এ জীবন মানেই প্রতি সেকেন্ড প্রতি মিনিট সংগ্রাম করে বেঁচে থাকা। তুমি এত কিছু জেনেও তো জীবনের কাছে হেরে গেলে মা। এই জীবন তোমায় কে দিল? তোর বাবাকে দিয়েছে, তোকে দিয়েছে, মাধবীকে দিয়েছে, একটা সুন্দর পরিবার দিয়েছে। আমি পরিপূর্ণ। তুমিও অন্যদের মতো মুখোশধারী মা। তোমাকে আমি আজও ঠিকভাবে চিনতে পারলাম না। অবনী শেখ মেহেরিমার কথাটা শুনেও যেন শুনল না। এই বাড়িতে থাকলে তোর মনটা অলওয়েজ খারাপই থাকবে। হৃদিতের সাথে কোথাও কিছুদিনের জন্য ঘুরতে যা। আমি হৃদিতের সাথে কথা বলবো এটা নিয়ে। নিজের কথা শেষ করে কিছুক্ষণ নিস্তব্ধ থেকে ওখান থেকে চলে যান অবনী শেখ। মেহেরিমা নিজের ভাবনার সাগরে ডুব দেয়। আজ সন্ধ্যায় ওর চৌধুরী বাড়িতে ছিল 1 ঘন্টার জন্য। সেখানেও মেহেরিমা একটা চিরকুট পায় যেখানে লেখা ছিল হৃদিত মানসিকভাবে অসুস্থ, আর ওর এই অসুস্থতা শুধুমাত্র মেহেরিমাকে ঘিরে। মেহেরিমা এগুলো বিশ্বাস করতে না চাইলেও মস্তিষ্ক বারবার ওই কথাগুলোই চপে চলেছে। আজ বিকালে হৃদিতের করা ব্যবহার মেহেরিমার মোটেও ঠিক লাগেনি। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে জেলাস নিশ্চয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হবে না। যন্ত্রণায় মেহেরিমার মাথা ফেটে যাওয়ার উপক্রম। দুহাতে চুল খামচে ধরে চুপচাপ বসে থাকে। অবনী শেখ নিজের রুমে এসে আলগোছে দরজাটা বন্ধ করে দেন। টেবিলের নিকট এগিয়ে এসে ড্রয়ার খুলে জলিল শেখের ডায়েরিটা বের করেন। ওটা নিয়েই ফ্লোরে বসে পড়েন। ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠা উল্টাতেই চোখে পড়ে আমার অবনীমালা লেখাটা। ডায়েরিটা বুকে জড়িয়ে ধরেই ডুকরে কেঁদে ওঠেন। সবার সামনে কঠিন সত্তায় থাকা মানুষটাও ভেতরে গুমড়ে মরছে প্রতিক্ষণ। সেই খবর কি কেউ রাখে? আমরা মানুষেরা তো একজনের বাইরের দিকটা দেখেই তাকে জাজ করি। ভেতরটা পড়ার ক্ষমতা কয়জনের থাকে, আর কয়জনই বা ভেতরটা পড়তে চেষ্টা করে? অবনী শেখ কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলেন, এই পৃথিবী আমায় কিচ্ছু দেয়নি, শুধু কেড়ে নিয়েছে। এই পৃথিবী নিষ্ঠুর। এই পৃথিবী আমায় একটু ভালো থাকতে দেয়নি। হৃদিত 2 আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ব্যস্ত। জীবনের শেষ পরিণতির কথা কল্পনা করতেই তাচ্ছিলের হাসি দেয় হৃদিত। একটু ভালো থাকাতে ওরও কাম্য ছিল, কিন্তু বিষধর সাপের মাঝে থেকে সেটা আশা করা নেহাতি বোকামি। যেখানে নিজের জন্মদাত্রী মাই নিজের শত্রু, সেখানে পরাজয় নিশ্চিত। তাই ভালো থাকা সেটা তো একটু আশা করে না হৃদিত। হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব করতেই মুস্কি হাসে হৃদিত। সামনের অন্ধকারেই দৃষ্টি রেখে বলে, এত ঠান্ডায় ছাদে আসলি কেন? আপনি রুমে যাচ্ছেন না কেন? কখন থেকে এখানে আছেন? ইন ফিউচার তো একাই থাকা লাগবে, তোকে অভ্যাস করে নে। হৃদিতের কথায় মেহরিমার বুক কেঁপে ওঠে। এমন কিছু কখনো ভুলেও ভাবতে পারে না। এই মানুষটাকে ছাড়া বেঁচে থাকা সেটা তো মৃত্যুর সমতুল্য। এমন কথা আর কখনো বলবেন না। আপনাকে ছাড়া আমার একটু চলবে না। তাহলে আজ সামান্য একটা চিরকুট পরে নিজেকে, আমাদের কুট্টুস পাখিটাকে কষ্ট কেন দিচ্ছিস? হৃদিতের কথায় মেহরিমা চমকে ওঠে। এই চিরকুটের কথা হৃদিত জানলো কিভাবে? মেহরিমার হতভম্ব ভাব দেখে হৃদিত ক্ষীণ হেসে বলে, চিরকুটের কথাটা হয়তো বা সত্য হতে পারে। অ্যাট লাস্ট এটাই তোকে হারানোর কারণ হয়ে দাঁড়াবে। আপনি খুন মারামারি এগুলো ছেড়ে দিন। আমি পর্দা করব। কেউ আমাকে দেখতে পারবে না, আর আমিও কারোর দিকে তাকাবো না। ভালোবাসায় থাকে কোমলতা, সেখানে হিংস্রতার কোনো জায়গা নেই। অথচ আপনি সেটাই করে চলেছেন। চেষ্টা করব। চেষ্টা নয়, আপনাকে ছাড়তে হবে। আমাদের কুটুস পাখির জন্য হলেও আপনাকে ছাড়তে হবে। হৃদিত নিজের হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয়। অতঃপর মেহরিমার নিকট এগিয়ে এসে ওর 2 গালে হাত রেখে বলে,
ভালোবাসি তোকে। মৃত্যু ব্যতীত এর চেয়ে কঠিন সত্য আমার জীবনে আর দুটো নেই। তোর বলা কথাটা আমি রাখার চেষ্টা করবো অ্যানাবেলা। আই ক্যান ডু এভরিথিং ফর ইউ জান। মেহেরিমা কিছুক্ষণ ছলছল চোখে হৃদিতের দিকে তাকিয়ে থাকে, অতঃপর শক্ত করে হৃদিতকে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মেহেরিমার কাছে হৃদিত মুস্কি হেসে নিজের সাথে আরো ঘনিষ্ঠ করে জড়িয়ে নেয়, খুব ব্যক্তিগত ভালোবাসা এঁকে দেয়। আজ শুক্রবার, শেখ পরিবারের সকলে খাবার টেবিলে বসে আছে। ঘড়ির কাঁটা 9টার ঘরে। অবনী শেখ খাবার সার্ভ করছেন। রিদিত, তুমি কি ফ্রি আছো এখন? অবনী শেখের কথায় হৃদিত জানালার বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বলে, জি মা। নীলাক্ষীকে নিয়ে কিছুদিন অন্য কোথাও থেকে ঘুরে আসো, ওর মাইন্ড রিফ্রেশের দরকার। আচ্ছা মা, তাহলে আগামীকালই রওনা দিই। অবনী শেখ মুস্কি হেসে মাথা নাড়ান। অবনী শেখের খাবার সার্ভ করা শেষ হতেই সকলে একসাথে খেতে শুরু করে। ওদের খাবার মাঝেই ঘরের কলিং বেল বেজে ওঠে। অবনী শেখ দরজা খুলতেই এগিয়ে যান। দরজা খুলতেই অপরিচিত 3 জন মধ্যবয়স্ক পুরুষের মুখ চক্ষুগোচর হয়। অবনী শেখ কোনো ভাবভনিতা ছাড়াই ওনাদের ঘরের ভেতরে আসতে বলেন, যেন ওনারা আসবে এটা অবনী শেখ আগে থেকেই জানতেন। ওনারা 3 জন একটু অবাক হলেও স্বাভাবিকভাবেই ঘরের মধ্যে প্রবেশ করেন। অপরিচিত 3 জন পুরুষকে দেখতে মেহেরিমা আর মাধবী একে অপরের দিকে চাওয়াচাই করে। হৃদিত নির্বিকার ভাবে খেতে ব্যস্ত, যেন এখানেও ছাড়া আর কারোর উপস্থিতি নেই। জি ভাই, বলুন আপনাদের অভিযোগ কি? লোকগুলোর মধ্যে ফর্সা করে একজন বলে, আপনার হাজবেন্ড কোম্পানি থেকে 1 কোটি টাকা সরিয়েছে, এটা কি আপনি জানেন? লোকটার আকস্মিক এহেন কথা ড্রয়িং রুমে ছোটখাটো একটা বজ্রপাত ফেলে। মেহেরিমার মুখে থাকা খাবার গলায় আটকে যায়। হৃদিত দ্রুত যত্ন সহকারে পানি খাইয়ে দেয়। মাধবী অবিশ্বাস্য চোখে ওনাদের দিকে তাকিয়ে আছে। অবনী শেখ স্বাভাবিকভাবেই জবাব দেন, এটা তো আমার হাজব্যান্ড নিজেই জানতো না, তাহলে আমি কিভাবে জানবো? সো রিডিকিউলাস। অবনী শেখের কথা ওনারা 3 জন থতমত খেয়ে যান। সেই লোকটা আবারও বলে, আপনার হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগ আছে এবং প্রমাণ সহ। আমরা একসাথে বসে আপোষে এটা মীমাংসা করতে চাই। আমার হাজব্যান্ডকে টাকা সরাতে দেখেছেন আপনারা? উইদাউট এনি স্ট্রং প্রুফ আপনারা একজনের নামে চুরির অভিযোগ কিভাবে দিতে পারেন? টাকাটা সরাতে দেখতে হবে কেন? আপনার হাজবেন্ড হিসাব থেকে 1 কোটি টাকা মিসিং, তাহলে এর ড্রাইভার কে নেবে? কোম্পানি? নেভার। আমার বাবা এমনটা কখনোই করতে পারে না আঙ্কেল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। মেহেরিমার কথায় বেটে করে একজন বলে, প্রমাণ আছে বিধায় আমরা বলছি, তোমার বাবা একজন চোর, আর এটা তোমাদের মানতেই হবে। টাকা তো আর পা নেই, এতগুলো টাকা না সরালে নিশ্চয়ই হাওয়া হয়ে যাবে না? লোকটার বলা চোর কথাটা কর্ণগোচর হতে মেহেরিমার মুখমণ্ডল কঠিন রূপ ধারণ করে। অবনী শেখ আগুন দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। মেহেরিমা রেগেছে উঁচু স্বরে বলে, একদম মিথ্যা কথা বলবেন না। প্রমাণ কোথায় দেখার আগে একজন মৃত মানুষের নামে মিথ্যা অভিযোগ দিতে আপনাদের লজ্জা করছে না? এর পেছনে কার হাত আছে বলেন? এই মেয়ে, আওয়াজ নিচে। চোরের মেয়ের বড় গলা, এতগুলো টাকা গিলে আবার বড় বড় কথা আসে কোত্থেকে? লোকটা নিজের কথা শেষ করার সাথে সাথে নাকের উপর ভারী কিছু অনুভব করে। চোখে মুখে ঝাপসা দেখতে থাকে। নাক দিয়ে তরল রক্ত গড়িয়ে পড়ে। হৃদিতের হাত তখনও মুষ্টিবদ্ধ করা। গর্জে উঠে বলে, এই চোখ আর আওয়াজ নিচে, না হলে চোখ উগুলো তুলে লুডু খেলবো আমি। শি ইজ মাই ওয়াইফ। তোর সাহস কি করে হয় ওর দিকে চোখ রাঙিয়ে উঁচু গলায় কথা বলার? চুপ ব্লাডি বিচ। ওর দিকে কারোর তাকানোর সাহস নেই, আর তুই? কথাটা বলে নাকের উপর আবারও পাঞ্চ মারতে নিলে মেহেরিমা হৃদিতকে আটকায়। বেচারা নাকের যন্ত্রণায় ছটফটাতে থাকে, তবুও জোর দেখিয়ে বলে, এই তুই কে? তোর সাহস কি? লোকটাকে নিজের কথা শেষ করতে না দিয়েই হৃদিত আগের থেকে দ্বিগুণ গর্জে বলে, গেট আউট ফ্রম হিয়ার ইন 5 সেকেন্ডস। 5 সেকেন্ডের 1 সেকেন্ডও বেশি দাঁড়ালে আই সোয়ার একটাও বেঁচে ফিরতে পারবি না। হৃদিতের ভয়ঙ্কর কণ্ঠস্বরের সাথে হিংস্র মুখমণ্ডল লক্ষ্য করতে ওনারা 3 জন ভয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। মেহেরিমা সোফায় ধপ করে বসে পড়ে। মাধবীর চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। অবনী শেখ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। হৃদিতের এই রূপ দেখে উনি শিহরিত। হৃদিত মেহেরিমার দিকে এক পলক তাকায়, কয়েকবার জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। ব্রেকফাস্ট পুরোটা শেষ চাই, তারপর যা মন চায় করিস। বাবাই সোনাকে একটুও কষ্ট দিলে তোর অবস্থাও খারাপ হবে। কথাগুলো বলে গটগট পায়ে বাসা থেকে বেরিয়ে যায় হৃদিত। মেহেরিমা বুঝতে পারে বড় ঝড় আসতে চলেছে।
চৌধুরী বাড়িতে ইতিমধ্যে সকালের নাস্তার পর্ব শেষ হয়েছে। বাড়ির পুরুষেরা ড্রয়িং রুমে বসে আছে, নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে আলোচনা করছে। বাড়ির মহিলারা রান্না করে নিজেদের হাতের কাজ সারছে। হৃদিত হনহনিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। মুখমণ্ডল কঠিন হয়ে আছে, নীলমণির চোখ জোড়া লাল হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। শানিত চোয়াল আরো তীক্ষ্ণ দেখাচ্ছে। হৃদিত হাঁটতে হাঁটতেই টেবিল থেকে ফ্লাওয়ার ভেজ উঠিয়ে নেয়। অতঃপর এগিয়ে এসে সোফায় বসা আব্রাহাম তালুকদারের মাথার উপর ভেজ দিয়ে জোরে আঘাত করে। সাথে সাথে বিকট শব্দে ভেজটা ভেঙে কয়েক টুকরো হয়ে ফ্লোরে পড়ে যায়। আব্রাহাম তালুকদারের করুণ আর্তনাদে বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত হয়। আরিফ চৌধুরী, আজাদ চৌধুরী, আয়েশা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারে না। আয়রা চৌধুরী হাই হাই করতে করতে দৌড়ে স্বামীর কাছে আসেন। পুরো মাথা রক্তাক্ত হয়ে গেছে। এই জানোয়ারকে আজ আমি মেরেই ফেলবো। ওর সাহস কি করে হয় বাবাকে মিথ্যা জালে ফাঁসানোর? আই সোয়ার, তুই যদি টাকাগুলো কোম্পানিতে জমা দিয়ে নিজের ভুল স্বীকার না করিস তাহলে তোকে আমি নিজ হাতে পুঁতবো, বাস্টার্ড। কথাটা বলে মারার জন্য সামনে অগ্রসর হতে নিলে আয়াস পথ আটকায়। কি হয়েছে কোলেবর? তোমরা নিজেদের মধ্যে কথা পরে বইল, আগে ওনাকে ডক্টরের কাছে নিয়ে চলো। আমার কি বড় ক্ষতি হয়ে গেল আল্লাহ। আয়রা চৌধুরীর আহাজারি যেন শুনেও শোনে না হৃদিত। এখানেই থাকবে এই জানোয়ার, এক পা এগোবে তার খবর আছে। আর একটা কথা সবাই কান খুলে শুনে রাখুন, শেখ পরিবারের দিকে হাত বাড়ালে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। এই বাড়ির বাকি দুটো পুরুষের মতো কাপুরুষ নই আমি। ওইসব পুলিশের বালছাল দেখে ভয় পাই না আমি। ব্যাস, আর কেউ ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সাহস পায় না। আব্রাহাম তালুকদার ব্যথায় কাটতে থাকে। আয়রা চৌধুরী মরা কান্না জুড়ে দেয়। আরিশা ভয়ে ভয়ে কেটে পড়তে নিলে হৃদিত হুঙ্কার দিয়ে ওঠে। এই, তুই কোথায় যাচ্ছিস? সব সময় আমাদের ফলো করে আমার বউয়ের কাছে চিরকুট দিয়ে নিজেকে খুব জ্ঞানী ভাবিস? অন্যের চামচামি আর কতদিন করবি? নিজের ভাইয়ের মৃত্যুর মিথ্যা ইস্যু নিয়ে তোর মতো বস্তির মেয়েরাই হাজবেন্ডকে নিয়ে খেলতে পারে, আমার মেহেরিমানা। সবাইকে তোর মতো নোংরা মস্তিষ্কের ভাবিস নাকি? আই ওয়ার্ন ইউ ফর দ্য লাস্ট টাইম, স্টে অ্যাওয়ে ফ্রম হার। এরপর থেকে কিন্তু আমার হাত চলবে, মুখ না। হৃদিতের কথায় আরিশা হতবাক হয়ে যায়। নিজের উদ্দেশ্যের কথা হৃদিত কিভাবে জানলো? এটা তো আয়াস আর নিজের বাবা ছাড়া কেউ জানে না। প্রশ্নটা মাথাচাড়া দিয়ে ওঠে, সাথে এক বুক ভয় জন্মে। 1 বছর আগে নিজের চোখে থাকা হৃদিতে সেই নৃশংস হত্যাকাণ্ড মানসপটে ভেসে ওঠে। হৃদিতের কথার মানে বুঝতে আয়াসের খুব একটা সময় লাগে না। যেটা ভেবেছিল ঠিক সেটাই ঘটিয়েছে আরিশা। আয়াস রাগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে সজোরে থাপ্পড় মারে আরিশার গালে। বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। আরিশার চোখ জোড়া ছলছল করে ওঠে। গালের থেকে যেন মনে বেশি ব্যথা পেয়েছে। গালে হাত দিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। এই, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর কাছে আগামী কালকে ডিভোর্স পেপার পৌঁছে যাবে। এখান থেকে দ্রুত সর। আই শিওর আমার হাত দিয়ে কিন্তু আজ খারাপ কিছু ঘটে যাবে। আয়াস রাগে থরথরিয়ে কাঁপছে। হৃদিত আরিশার দিকে তাকিয়ে সবার আড়ালে বাঁকা হাসে। যে হাসির অর্থ আরিশার ছোট্ট মস্তিষ্ক বুঝতে ব্যর্থ। তবে ওর সাথে খারাপ কিছু ঘটতে চলেছে এটা খুব করে বুঝতে পারে। আরিশা চোখে পানি নিয়ে রাগে হনহন করে নিজের রুমে চলে যায়। এতক্ষণ সবকিছু নীরব চোখে দেখলো, এবার আর চুপ থাকতে পারেন না আরিফ চৌধুরী। হৃদিত বাবা আমার, কি হয়েছে সবটা একটু ক্লিয়ারলি বলো। আপনার বোন জামাইয়ের থেকে সবটা ভালোভাবে শুনে নেবেন এমপি সাহেব। ওই জানোয়ারের হাতে জাস্ট 2 দিন সময় আছে। যদি 2 দিনে সবটা মিটমাট করে নিতে না পারে তাহলে ওর আর শান্তিতে থাকা হবে না। সারা জীবন জেলে পৌঁছিয়ে মারবো। এত কাঁচা খেলোয়াড় হৃদিত চৌধুরী না। কথাগুলো বলে হৃদিত বাসা থেকে বেরিয়ে যেতে নিলে চোখ যেয়ে পড়ে শ্রেয়া চৌধুরীর দিকে। হৃদিত এক দফা একটু নরম হয়। মায়ের দিকে তাকিয়ে মলিন হেসে বলে, আমি তো তোমার নিজের ছেলে মা। অন্যদের মতো তুমিও কেন আমার ভালো থাকাটা সহ্য করতে পারছো না? পাপ করেছো তুমি আর বাবা, সেই পাপের শাস্তি কেন আমাকে দিচ্ছ? আরিশাকে আর খারাপ বানিও না। এই পর্যন্তই থেমে যাও, না হলে তোমার আর শেষ রক্ষা হবে না। ছোটবেলায় আমার এক ফ্রেন্ড বলেছিল, নো পাওয়ার ইজ গ্রেটার দেন এ মাদার প্রেয়ার। আমি কি এতটাই অভাগা মা যে তোমার দোয়াটাও আমার ভাগ্যে নেই? মেহেরিমা, অবনী মায়ের তো কোনো দোষ নেই, সব দোষ তোমাদের। অবনী মা তো নিজে সব হারিয়েছে, আর কি কেড়ে নিতে চাও ওনার থেকে? তোমার ছেলে বাইনোপোলার ডিসঅর্ডারে এফেক্টেড, আর তুমি কিনা তোমার ছেলের অসুস্থতা নিয়ে তার সংসার ভাঙতে চাচ্ছ। মা তো কখনো এতটা নির্দয় হতে পারে না। একজন সন্তানের কাছে শেষ আশ্রয়স্থল তার প্যারেন্টস, তাহলে আমার তো কোনো আর শেষ আশ্রয়স্থল রইল না মা। তুমি মানুষটা আমার কাছে এতটা অপরিচিত হয়ে গেলে কেন মা? তুমিও অন্যদের মতো আমায় বুঝলে না, তাহলে আমায় বুঝবেটা কে? আমি কি এতটাই কঠিন মানুষ মা?
কেউ আমায় কেন বোঝে না? দিন শেষে আমিও একজন মানুষ মা। আমি বাবা হতে চলেছি মা। আমি একজন ভালো বাবা হতে চাই, একটা সুন্দর জীবন চাই। আমাকে একটু শান্তি দাও মা। নিজের নোংরা খেলা বন্ধ করো। আমার মেহরিমার কিছু হয়ে গেলে আই সোয়ার তোমাদের সব কিছু আমি জ্বালিয়ে ধ্বংস করে দেব। মেহরিমা ছাড়া আমার কোনো পিছুটান নেই। ভাগ্যের কঠিন কাঠগড়ায় আমাকে দাঁড় করিও না। তোমারই ছেলে আমি। শীতল ভঙ্গুর কণ্ঠস্বর হৃদিতের। শেষ কবে মায়ের সাথে এভাবে কথা বলেছিল হৃদিতের ঠিক মনে পড়ে না। সম্পর্কে ফাটল ধরেছে সে তো অনেকগুলো বছর হলো। পরিচর্যা ছাড়া সে ফাটল প্রতিনিয়ত বেড়েই চলেছে। পরিচর্যা ছাড়া একটা গাছও ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে, আর সেখানে এটা তো একটা সম্পর্ক। হৃদিত বাবার দিকে এক নজর তাকায়। বাবার ব্যথিত দৃষ্টির সাথে দৃষ্টি মিলে যায়। হৃদিত আর কিছু না বলে সদর দরজা দিকে তাকাতেই মেহরিমার মলিন মুখখানা দেখতে পায়। মেহরিমার পাশেই মাধবী দাঁড়িয়ে আছে। হৃদিত হতাশার শ্বাস ফেলে। মেহরিমার মুখের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে এলোমেলো পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছেলের এক বুক আর্তনাদ মেশানো কথাগুলোতে শ্রেয়া চৌধুরীর বুকটা ভার হয়ে ওঠে। ধীর পায়ে হেঁটে নিজের রুমে চলে যান। কয়েক মিনিটের ব্যবধানে পুরো বাড়িটা অগোছালো হয়ে যায়। চৌধুরী বাড়ির একটা সদস্য আজ পর্যন্ত হৃদিতকে এতটা নরম হতে দেখেনি। তবে কি ছেলেটা ভেতর থেকে একদম ভেঙে চুরমার হয়ে গেছে? নিজেদের মস্তিষ্ক সচল করতে কয়েক মিনিট সময় লেগে যায় সকলের। আর সময় নষ্ট না করে আয়রা চৌধুরী এবং আজাদ চৌধুরী দুজনে মিলে দ্রুত আব্রাহাম তালুকদারকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে চলে যায়। সাথে অবশ্য অলিভিয়া এমেলিয়াও যায়। আরিফ চৌধুরী শান্ত চোখে সবটা শুধু দেখতেই থাকেন। নিজের করা একটা ভুলের জন্য আর সব শেষ। এই জন্যই হয়তোবা মানুষ বলে ভুল মানুষকে বিশ্বাস করলে আজীবন পস্তাতে হয়। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আরিফ চৌধুরী। তামাশাচ্ছন্ন প্রকৃতি, অম্বরের নক্ষত্রেরা শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে ধরণীর দিকে। অম্বরে দেখা মিলেছে এক ফালি চন্দ্রের। সেই চন্দ্রের সে নিজস্ব আলো ছড়ানোর ক্ষমতা আছে, শুধু এক বুক ব্যথা গিলে নীরবে সবটা সয়ে যাওয়ার ক্ষমতা। বাঁশের পাতার কর্মার শব্দ শোনা যাচ্ছে। অদূরেই ডেকে চলেছে শিয়ালের দল। বেশি আসছে দূরের কোনো গাছে বসে থাকা পেঁচার ডাক। পরিবেশ থমসমে। বইছে শীতের উত্তরের হিমেল ঠান্ডা ঝিরিঝিরি হাওয়া, যা ক্ষণে ক্ষণে মন প্রাণকে সতেজ করে তুলছে। বিষ্ণু নদীর তীরে গাড়ির হুডের উপর বসে আছে হৃদিত, হাতে জ্বলন্ত সিগারেট, যা কয়েক সেকেন্ডের ব্যবধানে বারংবার পিষে চলেছে দুঠোঁটের মাঝে। সময় মধ্যরাত। ঘড়ির কাঁটা 12টার ঘরে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছে আর বাড়িমুখো হয়নি। সারাদিন এদিক সেদিক ঘুরেছে। ঘণ্টাখানেক হলো নদীর পাড়ে এসে বসেছে। কঠিন মানুষটা হঠাৎ করে কিভাবে অতটা নরম হয়ে গেল সেটাই ভেবে পাচ্ছে না হৃদিত। তার উপর মেহরিমাকে হারানোর ভয়ে চেপে ধরেছে। এখন তো মেহরিমা সব সত্য জানে। যদি হৃদিতকে ছেড়ে চলে যায়, বাসায় গেলে যদি ডিভোর্সের কথা বলে বসে, একটা আতপাগলের সাথে সংসার করতে কেই বা চায়, সেই ভয়ে আরো বাসায় যায়নি হৃদিত। রিচির আকাশ কুসুম ভাবনার মাঝে হৃদিতের ফোনটা ঝংকার তুলে বেজে ওঠে। নিস্তব্ধ পরিবেশে সেই শব্দ বড্ড বিভৎস শোনায়। হৃদিত পকেট হাতড়ে ফোনটা বের করে। ফোনের স্ক্রিনে জলজল করছে অ্যানাবেলা নামটা। এত দুঃখ হতাশার মাঝেও হৃদিতের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে, আর সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে মেহরিমার বাসখাই গলা। এই আপনি কোথায়? রাত কত হলো খেয়াল আছে? সকাল থেকে কতবার কল মেসেজ দিয়েছি। আমি আপনাকে মানুষ মনে হয় না নাকি? হ্যাঁ, এই কয়দিনেই পুরনো হয়ে গেলাম। তখন ওভাবে বাসা থেকে বেরিয়ে গেলেন। কোথায় আছেন, কি করছেন, একটা খোঁজ খবর নেই আপনার। এভাবে চলতে থাকলে আমি কিন্তু খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। মেহরিমার কথায় হৃদিতের মুখের হাসি আরো প্রসারিত হয়। জবাবে ছোট্ট করে বলে, 5 মিনিটের মধ্যে তোর কাছে সমর্পণ করতে আসছি। অ্যানাবেলা। হৃদিত কল কেটে দেয়। ঝড়ের গতিতে ড্রাইভ করে একদম 4 মিনিট 40 সেকেন্ডে বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হয়। ড্রয়িং রুমে পা রাখতে রাগে রক্তিম হয়ে ওঠা মেহরিমা চাঁদের ন্যায় মুখখানা চক্ষুগোচর হয়। হৃদিতের বুকের মাঝে তোলপাড় করতে থাকা ঝড় কয়েক সেকেন্ডের ব্যবধানে শান্ত হয়ে যায়। এক বুক প্রশান্তি মেলে। হৃদিত ঠোঁট টিপে হাসি। মেহরিমা সোফায় বসে আছে। মুখ দিয়ে হৃদিতের 14 গোষ্ঠী উদ্ধার করে চলেছে। হৃদিত ধীর পায়ে সামনে এগিয়ে যায়। ধপাস করে মেহরিমার কোলে মাথা রেখে লম্বালম্বি ভাবে শুয়ে পড়ে। বাড়ির সবাই তখন নিজেদের রুমে। হঠাৎ হৃদিতের এহেন কাণ্ডে মেহরিমা চমকে ওঠে। পরক্ষণে হৃদিতকে দেখতে বুকে থুতু দেয়। মুখটা গোমরা করে দৃষ্টি অন্যদিকে রেখে বসে থাকে। রাগ করেছিস জান? মেহরিমা নিরুত্তর। হৃদিত মেহরিমার ডান হাতটা নিজের পুরুষালে খসখসে হাতের মুঠোয় পুড়ে নেয়। গুনে গুনে 10টা চুমু দেয়। মেহরিমা তখনও নিশ্চুপ। আরো ভালোবাসা লাগবে জান? স্পিক আপ অ্যানাবেলা।
মেহরিমার কোনো নড়চড় না দেখে হৃদিত হতাশ হয়। আজ অভিমানটা বোধহয় একটু বেশি করেছে। হৃদিতেরই বাকি করার, ও তো খেয়ালই করে নাই কখন কখন কতগুলো কল মেসেজ দিয়েছে। ফোনটা গাড়ির ব্যাকসিটে পড়েছিল। এই মেয়ে, আমার লেজটা যদি তোর মতো এমন অভিমানিনী হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। আমি এত হৃদিতের কথা শেষ না হতে মেহেরিমা ফিক করে হেসে ওঠে। হৃদিত সেই হাসি দেখে মুচকি হাসে। অ্যানাবেলা মুখের এই হাসিটাই হৃদিতের ভালো থাকার কারণ। এতক্ষণ তো কথাই বলছিলিস না, এখন আবার হাসছিস কেন? আমার ইচ্ছা। সব তোর ইচ্ছে তাই না? ওয়েট আ মিনিট। কথাটা বলে হৃদিত মেহেরিমার ঘাড়ের পেছনে হাত দিয়ে মাথাটা একটু নামিয়ে অধরে অধর মিলিয়ে দেয়। মেহেরিমা হতবাক হয়ে যায়, পরক্ষণেই মুচকি হাসে। বাড়িতে 3টা বেডরুম ফাঁকা আছে, কেউ চাইলে সেখানে যেতে পারে। হঠাৎ আয়াসের আকস্মিক কণ্ঠস্বরে মেহেরিমা সিটকে দূরে চলে যায়। লজ্জায় আড়ষ্ট হয়ে মুখটা নামিয়ে রাখে। হৃদিত নির্বিকার শেষ হবে। আয়াস বাড়ির সামনে বাগানে ছিল, নিজের কাজ ফেলে গ্রামে বসে আছে। দায়িত্ব নিজের পিয়ের উপর দিয়ে এসেছে, সেটাই ঠিকঠাক মতো হচ্ছে কিনা খোঁজখবর নিচ্ছিল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উঠতে আবারও বলে, ক্যারি অন, সরি টু ডিস্টার্ব। তুমি রুমে যাওয়ার আগে রাত শেষ হতে চললো, আগামীকালকেই না ডিভোর্স দিবা? হৃদিতের কথার মানে বুঝতে মুচকি হাসে আয়াস। সিঁড়িতে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে হৃদিতের দিকে তাকায়। এখনো চান্স আছে ব্রো, সবে রাত 12:45। তোমার মায়ের কি অবস্থা? খেয়েছে কিছু? হৃদিতের কথায় আয়াসের মুখে মলিন হাসি ফুটে ওঠে। মা হয়ে এত কিছু করার পরেও হৃদিত তার খোঁজ নিচ্ছে। সন্তান বুঝি এমনই হয়। আয়াসের চোখের সামনে হৃদিত আর শ্রেয়া চৌধুরী খুনসুটির মুহূর্তগুলো ভেসে ওঠে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আমরা মানুষের এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হয়ে যায়। অন্যদেরকে ঠকাতে তাদের কি একটুও বুক কাঁপে না? আয়াস বলে, খেয়েছে, আমি জোর করিয়ে রাতে একটুখানি খাইয়েছি। মা একদম নিশ্চুপ হয়ে গেছে, হয়তোবা নিজের ভুল বুঝতে পেরেছে। উনি মা, অথচ 2টা ছেলেকে নিজের সুখের জন্য বলিদান দিয়েছেন। তোমার মা শুধরানোর মানুষ না। আরিশাকে সুযোগ দিও আরেকটা। ওর আর কোনো সুযোগ নেই। যে ভালো হওয়ার সে এক সুযোগেই ভালো হয়ে যায়, 3টা সুযোগের প্রয়োজন পড়ে না। কথাটা বলে আয়াস উপরে উঠে চলে যায়। মেহেরিমা অবাক চোখে আয়াসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ভালোবাসার মানুষকে নিজের হাতে কিভাবে ত্যাগ করবে এই মানুষটা, আরিশার প্রতি আয়াসের গভীর ভালোবাসা মেহেরিমা নিজের চোখে দেখেছে। ভালোবাসার মানুষকেও বুঝি ত্যাগ করা যায়? হয়তোবা। মনের টান থাকলে বিচ্ছেদ কিভাবে সম্ভব? মনের টান না, সেটা তো দুজনের দিক থেকেই থাকতে হয়। এই প্রথম আয়াসের জন্য হৃদিতের বুক ভার হয়। মানুষটা এত ভালোবেসেও তার বিনিময়ে একটুও ভালোবাসা পেল না। ভালোবাসা দিয়ে নাকি সবকিছু পরিবর্তন করা যায়। তাহলে আয়াস কেন ব্যর্থ হলো? তবে কি এই কথাটা মিথ্যা? আরিশার সাথে থাকলে আয়াস কখনো ভালো থাকতে পারবে না। যে অন্যের কথায় বশীভূত হয়ে নিজের স্বামীর ক্ষতি করতে চায়, আর যাই হোক, সে কখনো একজন ভালো স্ত্রী হতে পারে না। ভালোবাসলে একে অপরকে হারানোর ভয় থাকে হৃদয়ে, যেই ভয়টা আরিশার মধ্যে নেই। কিছু সময় ভালো থাকার জন্য হলেও ভালোবাসার মানুষকে ত্যাগ করতে হয়। প্রথমে কষ্ট হলেও একসময় সয়ে যায়। আমরা মানুষ দুঃখ কষ্ট ভুলতে না পারলেও সেগুলো সয়ে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমরা মানুষেরা বারবার ভুল মানুষকে কেন ভালোবাসি? এটার উত্তর আবার থেকেও তুই ভালো জানিস। এই যে যেমন তুই ভালোবেসেছিস আমাকে, এটা দুর্ভাগ্য তোর। কে বলেছে আমার দুর্ভাগ্য? আমার তো বড় সৌভাগ্য। আপনার মতো করে এই পৃথিবীতে কয়জন ভালোবাসতে পারে? দুর্ভাগ্য তো সেই ভাগ্য যেই ভাগ্যে একটা হৃদিত লেখা নেই। স্বার্থের এই দুনিয়াতে সবাই নিঃস্বার্থ ভালোবাসা পায় না, আর যারা পায় তারা ভাগ্যবতী, যেমন আমি। হৃদিত মুগ্ধ চোখে মেহেরিমার দিকে তাকিয়ে থাকে। ও কি ভেবেছিল আর কি হচ্ছে? ওর অ্যানাবেলা সবার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। মেহেরিমা মুস্কি হেসে বলে, আমি খাবার গরম করতে যাচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। মেহেরিমার কথায় হৃদিত কিছুক্ষণ থাও মেরে বসে থাকে, ফ্রেশ হতে চলে যায়। 15 মিনিটের ব্যবধানে ফ্রেশ হয়ে নিচে নামে। মেহেরিমা তখন খাবার সার্ভ করে টেবিলে বসে আছে। টেবিলে 2টো প্লেট দেখতেই ভুরু কুচকায় হৃদিত। তুই খাসনি? না। তোকে নিষেধ করেছিলাম। হৃদিতের মুখের কথা শেষ করতে না দিয়ে মেহেরিমা জবাব দেয়, এটা আপনার ঘাট দ্বারা মোর পানিশমেন্ট। এরপর থেকে এটাই হবে আপনার জন্য বেস্ট পানিশমেন্ট। আর একটাও কথা না বলে জলদি খেতে বসুন। আমি জানি আপনি সারাটা দিন না খেয়ে আছেন। আজ আর হৃদিত তর্কাতর্কি করার সাহস পায় না। বউটা এমনিতেই রেগে আছে। বেশি বাড়াবাড়ি করলে দেখা যাচ্ছে বউ ব্লাস্ট হয়ে গেছে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে বসে পড়ে। মেহেরিমা মনে মনে হেসে গড়াগাড়ি খায়। অতঃপর দুজনে একসাথে ডিনার কমপ্লিট করে। সময় রাত 1টা বেজে 40 মিনিট।
মেহরিমা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ঘুম আসছে না, মনে বড্ড অশান্তি অনুভব হচ্ছে। মাথার উপর অতগুলো টাকার টেনশন নিয়ে কারই বা ঘুম আসে? আসল সত্য আদৌ কি কারো সামনে আসবে? মাথায় হাজারো টেনশন দৌড়ে বেড়াচ্ছে। হৃদিত মেহরিমার কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নেয়, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। মেহরিমা হৃদিতের বুকে মাথা রাখে। শরীর খারাপ লাগছে জান। হুম। তাহলে সকালের বিষয়টা নিয়ে টেনসড। এতগুলো টাকা আমরা কিভাবে দেব? আমাকে, মাকে, মাধবুকে বিক্রি করলেও তো এতগুলো টাকা হবে না। আর একটাও বাজে কথা না, আমি আছি তো। কিন্তু আমার বাবাকে যে মিথ্যা অভিযোগ কাজ করায় দাঁড় করিয়ে দিল। আমার বাবা নির্দোষ। আমার বাবা কখনো কারোর কোনো কিছু দেখে লোভ করেনি। আর আজ তোকে। মেহরিমা নিজের কথা শেষ করতে পারে না, উফিয়ে কেঁদে ওঠে। হৃদিত সযত্নে মেহরিমা চোখের পানি মুছিয়ে দেয়, কপালে সিক্ত ভালোবাসার পরও শিখে দেয়। কৌশলে টপিক চেঞ্জ করে বলে, আমরা কালকে যাচ্ছি। কোথায়? ঘুরতে। আমার ইচ্ছা নেই। এমন অবস্থায় কে ঘুরতে যায়? কে যায় না যায় ইটস ডাজন্ট ম্যাটার। আমরা যাব মানে যাব। এই অবস্থায় মাকে একা ফেলে গেলে মা কষ্ট পাবে। পারবো না, মা নিজেই বলেছে আমাকে। কাল সকালে আমরাও বাড়িতে যেয়ে মা আর মাধবীর সাথে দেখা করে রওনা দেব। তাহলে এদিকের কি হবে? তোর জন্য সকালে একটা সারপ্রাইজ আছে। এই বিষয় নিয়ে আর একটাও কথা না। থাকবো কয়দিন? তোর যতদিন ইচ্ছা। আপনার বাগান বাড়িতে 2 দিন থাকবো। যথা আজ্ঞা মহারানী। আপনার আর্ট রুম দেখবো। এখনই? হুম। এখন না জান, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। না, এখনই। হৃদিতের আর কি করার? খাটের পাশে থাকা বক্সের উপর থেকে রুমের দরজার সুইচটা হাতে নিয়ে মেহরিমাকে কোলে উঠিয়ে নেয়। ব্যালকনিতে এসে মেহরিমাকে নামিয়ে দেয়। সুইচ দিয়ে দরজা ওপেন করতে মেহরিমা ভেতরে প্রবেশ করে। মেহরিমার পিছু পিছু হৃদিত আসে। রুমের সবগুলো লাইট অন করে। আলোর তীব্রতায় মেহরিমা চোখ মুখ কুচকি ফেলে। পরক্ষণে আস্তে আস্তে চোখ জোড়া মেলে তাকায়। পুরো রুমের সৌন্দর্য দেখতেই মেহরিমা চোখ জোড়া বড় বড় হয়ে যায়। রুমের এক পাশের দেওয়াল জুড়ে কাঠের তৈরি বইয়ের বড় একটা ওয়াল বুক সেলফ, যেখানে রাখা আছে হাজার হাজার বই। অপর পাশের দেয়ালটা পুরোই কাচের তৈরি, যার সামনে একটা ডিভান রাখা। আরেকটা দেওয়ালে ওয়াল সেলফ তৈরি করে আর্টের ইনস্ট্রুমেন্ট রাখা। দরজার সাথে থাকা দেওয়ালে 3টা গিটার রাখা। পুরো ঘরে এক্সট্রা বলতে জাস্ট একটা ডিভান রাখা আছে, আর কিচ্ছু না। ঘরটা অত্যধিক পরিপাটি করে রাখা। ঘরের ডেকোরেশন সাধারণের মাঝেও অসাধারণ। মেহরিমা বুক ঘুরে শ্বাস নেয়। ঘরটার মাঝে যেন স্বস্তি মেলে। মেহরিমা কাছের দেওয়ালটার নিকট ধীর পায়ে এগিয়ে যায়। এখান থেকে চৌধুরী বাড়ির পেছনের পুকুর, বাগান সব স্পষ্ট বোঝা যাচ্ছে। দিনের আলোয় হয়তো দেখাও যাবে। তবে মেহরিমা যতটুকু মনে পড়ে, অনিজ থেকে অনেকবার এদিকে তাকিয়েছে, কিন্তু এই দেয়ালটাও দেখা যায়নি। বাইরের প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন। অন্ধকার গলিয়ে ভেসে আসছে নাম না জানা কত শত পোকামাকড়ের ডাক। মেহরিমার গা ছমছম করে ওঠে। তখনই কোমরে হৃদিতের হাতের গাঢ় স্পর্শ অনুভব করে। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়ছে। শুনতে পায় হৃদিতের নরম শীতল কণ্ঠস্বর। এই পৃথিবীর সবাই আবার হিংস্র রূপটা দেখেছে, এক কঠিন হৃদিতকে দেখেছে। আমার দুঃখ কষ্টগুলো কেউ কখনো উপলব্ধি করেনি, ইভেন বোঝেও নি। আমার দুঃখ কষ্টগুলো বোঝার জন্য হলেও আমার হয়ে থেকে যাস। অন্যদের মতো আমারও একটা আশ্রয়ের প্রয়োজন, যেখানে আমি নিজের দুঃখ কষ্ট অনায়াসেই প্রকাশ করতে পারবো। হতে পারবি না আমার আশ্রয়ে? তুই না বলিস মানুষের আসল সৌন্দর্য তার মনে? আমার অবুঝ মনটা একটা বার পড়ার চেষ্টা করিস মায়াবতী। হিংস্রতার মাঝে রয়ে গেছে অনেক অব্যক্ত অনুভূতি।